গুড মর্নিং এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শকদের প্রতিদিনের মতো আজকে আমরা গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকমের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, আর সাথে আমাদের কিছু প্রতিভাশীল ব্যক্তিদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। তো আজকে আমি ভাগ্যশ্রী শুরু করছি গুড মর্নিং এক্সপ্রেস। আমার সাথে রয়েছে নোয়েল। গুড মর্নিং নোয়েল। গুড মর্নিং ভাগ্যশ্রী। আমরা যেমন তুমি যেমন বললে আমাদের দর্শক বন্ধুদের যে আমরা প্রত্যেকদিনই অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা দর্শক বন্ধুদের আজকে আমরা বিষয়টা হচ্ছে চড়ুই ভাতি নিয়ে। দেখো না, শীতকাল তো পড়েই গেছে, আর চড়ুই ভাতি এমন একটা বিষয় যেটা হচ্ছে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে, খুব মজাদার একটা ঘটনা বা দিন কাটে তাদের জন্য। তো নোয়েল, আমাদের আজকে বিষয় হচ্ছে চড়ুই ভাতি নিয়ে। আচ্ছা, অবশ্যই। দেখো, চড়ুই ভাতি নিয়ে আমরা আলোচনা করবো মানে খুবই একটা, আমরা বুঝতেই পারছি এটা খুব চড়ুই ভাতি মানে শীতকাল যখন পড়ে গেছে, অবশ্যই চড়ুই ভাতি ছাড়া শীতকাল কোনোদিনই আমরা মানে ভাবতেই পারি না। তো শীতকাল মানেই আমরা জানি সকালবেলায় ওঠা, এবং সেক্ষেত্রে একটা কুয়াশাচ্ছন্ন আকাশ, তারপরে ধরো সূর্য আস্তে আস্তে উঠছে, তারপরে মানে গরমকালে সূর্যটা মানে যেমন একটা অসহ্যকর মনে হয়, সেরকমই শীতকালে আমরা অপেক্ষা করে থাকি যে কখন সূর্য উঠবে, একটুখানি রোদের তাপটা পাবো। এবং অবশ্যই যারা সকালবেলা ধরো যে কোনো কাজে বেরোচ্ছে বা যারা কোনো ইয়েতে বেরোচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের মানে মনে হয় যে শীতকালটা কখন সূর্য উঠবে এই জিনিসটা কিন্তু মনে থাকে। আর অবশ্যই চড়ুই ভাতি মানেই শীতকাল, মানে আমার মনে হয় যে অন্তত একটা দিন বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে হোক একটু বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করা। এবং দেখো, চড়ুই ভাতি কিন্তু যেটা মূলত জিনিস, সেটা কিন্তু হচ্ছে নিজেরা রান্না করে, সে রান্নাটা যেমনই হোক, একটুখানি হয়তো একটু হয়তো লেগে গেছে কোথাও, বা মাংসের হয়তো একটু কোথাও কম সেদ্ধ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা মানিয়ে নি ভাগ্যশ্রী। একদমই মজাদার একটা দিন যায় নোয়েল আমাদের সবারই, যারা যারা শীতকালে চড়ুই ভাতি, শীতকালের সাথে চড়ুই ভাতির একটা আলাদাই সম্পর্ক আছে নোয়েল। আমরা কিন্তু চড়ুই ভাতিটা আমরা গরমকালে খুব একটা প্রেফার করি না। আমরা যত মনে হয় যে একটু শীত পড়লে পরে যাব, বা একদম ঠান্ডাতে মানুষজন একটু ঘুরতে বেরোতে পছন্দ করে। তুমি যেটা বলছিলে নোয়েল, শীতের সকালটা দেখো, যে কুয়াশাটা, এটা কিন্তু গরমকালে আমরা পাই না, উপভোগ করতেই পারি না। আর ওই যে মানে ঘাসের উপর দিয়ে যাওয়া, এটাও কিন্তু খুব ভালো একটা অনুভব আমাদের পক্ষে। এইসব তো লেগেই থাকবে, তার সাথে কিন্তু আমাদের এই যে চড়ুই ভাতির সময় যে আমাদের বন্ধুরা মিলে, নয় যেটা তুমি বলছিলে, বন্ধুরা মিলে যাওয়া, একটা মজা করতে করতে যাওয়া, সেখানে গিয়ে সমস্ত রকম সবাই মিলে একটা প্রিপারেশন করা, যেটা যেটা খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখবে আমাদের চড়ুই ভাতির 1 মাস আগে থেকে কিন্তু আমরা প্ল্যান করতে শুরু করে দিই, যে কি কি খাবো, কি কি করার আছে, কি কি করতে হবে, কিভাবে করতে হবে, বা কোথায় যেতে হবে। তো এগুলো কিন্তু আমরা মোটামুটি 1 মাস আগে থেকে সমস্ত কিছুটাই ঠিকঠাক করে রাখি, যে আমরা কি কি প্ল্যান করতে পারি। তো নোয়েল, এই বছরে করোনার সময় কিন্তু অনেকটা ঘাটতি পড়েছে চড়ুই ভাতিতে, বা যে সমস্ত জায়গাগুলো, পিকনিক স্পটগুলো রয়েছে, সেইগুলোতে কিন্তু খুব একটা যে জনসমাগম হচ্ছে, এই জিনিসটা কিন্তু একটু এড়িয়ে যাচ্ছে মানুষ। তো নোয়েল, তুমি কি বলবে, এই করোনা টাইমে কতটা জনসমাগম মানে তুমি যেতে চাইবে বা পিকনিক করতে চাইবে? দেখো, অবশ্যই সেক্ষেত্রে আমি মানে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে মানুষ যদি দেখো, এখন করোনা প্রকোপ যেহেতু একটু কম, সেহেতু আমি এটা বলতেই পারি, সেহেতু আমি এটা বলতেই পারি যে করোনা যেহেতু একটু কম আছে, তো সেহেতু আপনারা বাড়ির থেকে, মানুষজন, আপনারা যারা দর্শক বন্ধুরা আমাদের দেখছেন, আপনারা অবশ্যই বাড়ির থেকে বেরোন, কিন্তু অবশ্যই যে সরকার থেকে যে নিয়মাবলীগুলো মেনে দেওয়া হয়েছে, যেমন মাস্ক পরা, এবং অবশ্যই যখনই কোথাও যাবেন স্যানিটাইজার ব্যবহার করুন। সেক্ষেত্রে যদি আপনারা ঠিকঠাক মানে নিয়মবিধি মেনে যদি আপনারা বাড়ির থেকে বেরোন, তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা শীতকালের যে মজা বা ঘুরতে যাওয়া বা চড়ুই ভাতি, এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই অনুভব করতে পারবেন। কারণ দেখো ভাগ্যশ্রী, মানুষ কিন্তু সবসময় ঘরমুখী কতদিন হয়ে থাকবে, মানে এটা ডাক্তাররা এবং বিশেষজ্ঞরা সবাই বলছে যে করোনা কিন্তু চলে যাওয়ার মতো রোগ নয়, অন্য অন্য যেসব রোগ আছে সেই রোগের মধ্যে করোনাটা রয়ে যাবে। তো সেক্ষেত্রে মানে আপনারা বাড়ির থেকে বেরোন, অবশ্যই বেরোন। কারণ দেখো, আমরা আগেও মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে এসেছি, সেটা হচ্ছে যে মানে আমাদেরও মানে মানুষজনের বাড়ির থেকে বেরোনোর ওপর কিন্তু পর্যটন শিল্প থেকে শুরু করে টুরিস্ট ব্যবসা, এটা কিন্তু সবাই মানে পুরো মানে জাকিয়ে বসে থাকে যে কখন আমরা একটুখানি দর্শক পাবো, মানে মানুষ আসবে, আমাদের থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা ব্যবসামুখী একটা হয়ে উঠবে। একদমই। তোমার সাথে তো গল্প আড্ডা চলতেই থাকবে। আজকে আমাদের শিল্পী বন্ধুকে তাহলে আমরা নিয়ে নিচ্ছি, দেখি কে আছেন। আচ্ছা,
নমস্কার দাদা, আজহারুল ইসলাম দাদা, তুমি নমস্কার। বীরভূম নমস্কার। থেকে। গুড মর্নিং। হ্যাঁ, আমি আমার তরফ থেকে সমস্ত এক্সপ্রেস নিউজের দর্শকদের জানাই শুভ সকাল, এবং তোমাদের দুজনকেও একদম ঠান্ডা ঠান্ডা সকালের শুভেচ্ছা। খুবই ঠান্ডা আজকে, হ্যাঁ, আর খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আচ্ছা, আমাদের আজকের কিন্তু বিষয় হচ্ছে চড়ুই ভাতি নিয়ে, কারণ শীতকাল পড়েই গেছে। এবার শীতকালের সাথে চড়ুই ভাতির আলাদাই একটা সম্পর্ক। তো আমরা আজকে বিষয় রেখেছি চড়ুই ভাতি। তো দাদা, আমরা মানে বলতে চাইবো যে তোমার এই বছরে চড়ুই ভাতি নিয়ে প্ল্যান কি আছে? দেখো, একটা কথা, পৌষ মাস তো প্রায় মনে হয় চলে এলো, আর আমি যেহেতু শান্তিনিকেতনে থাকি, আমাদের লাগাতার এই চড়ুই ভাতির অনুষ্ঠান ঘটছে। আমি অনুষ্ঠান বলেই ডাকবো এটাকে। আমাদের ডিপার্টমেন্টেও একই রকম ভাবে এই চড়ুই ভাতির অনুষ্ঠান বারবার হয়ে হয়ে থাকে, কিন্তু এবারে যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে একটা মহা দুর্যোগের মধ্য দিয়ে আমরা, দুর্যোগ তো বলা ভুল, বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা হেঁটে এলাম, এবং এর প্রভাব যে কতদিন থাকবে সেটা সত্যি বলা যায় না। সে জায়গায় দাঁড়িয়ে এবছর হয়তো দু এক জায়গা যাওয়া হবে না, এবং আশেপাশে শান্তিনিকেতনের আশেপাশে আমরা অবশ্যই এই ধরনের অনুষ্ঠানে যোগদান করব। আর আমাদের শান্তিনিকেতনের বিষয়টা হচ্ছে যে চড়ুই ভাতি মানে শুধু খাওয়া দাওয়া হবে না, আহ সাহিত্যের আড্ডা হবে, কবিতা পাঠ হবে, গল্প হবে এবং গান হবে। শান্তিনিকেতন মানে বুঝতেই পারছো। একদম। সে জায়গায় দাঁড়িয়ে ডিসেম্বর মাস আসছে মানে পর পর লাগাতার চড়ুই ভাতি অনুষ্ঠান লেগেই থাকে। মানে সব মিলিয়ে একটা জমজমাটি ব্যাপার। একদম একদম একদম। আচ্ছা দাদা, তুমি সকালটা কিভাবে শুরু করতে চাইছো, কি শোনাতে চাইছো আমাদের? আজকে আমি কবিতা প্রস্তুত করেছি, আমার নিজেরই লেখা স্বরচিত কবিতা। একদম যখন কবিতা লেখা শুরু করি সেই প্রথম লগ্নের কবিতা বলা যেতে পারে এটা। কবিতাটি নাম হচ্ছে 52 তীর্থের শরীর। আহ, তো সেই কবিতাটি আবৃত্তি করছি। আহ, আমার আকাশের উপর খুব হিংসে হয় জানো, কারণ তুমি তার দিকে তাকিয়ে মেঘ হওয়ার স্বপ্ন দেখো। আমার সূর্যের উপরও বেশ রাগ হয়, কারণ আলো ছড়ানোর বাহানায় সে তোমার সোনালী ত্বককে স্পর্শ করার স্বপ্ন দেখে। আমার অজয় নদের উপর তো আবার ঈর্ষা হয়, কতবার যে তুমি তোমার নরম শরীরকে তার বালুচরে শুইয়েছো, আর জ্যোৎস্না তাকে তো আমি দেখতেই পারি না। বাড়ির ছাদে দাঁড়িয়ে তুমি তার সাথে কত কবিতা বলেছো, কত গল্প করেছো, আর বাতাসের সাথে তো আমার চিরকালের শত্রুতা। কতবার যে সে তার স্পর্শে তোমাকে মাতাল করে তুলেছে তারও হিসেব জানা নেই। শুধু আমার নিজের উপর কোনো রাগ, অভিমান, ঈর্ষা হয় না জানো, কারণ তোমার শরীরকে জড়িয়ে ধরে ধন্য হওয়ার মতন যোগ্যতা আমার শরীরে রাখে না। তাই ভেবেছি একদিন আকাশ, বাতাস, অজয়, জ্যোৎস্না বাতাস সেজে তোমার ওই 52 পৃথিবীর শরীর আমি ভ্রমণ, তোমার ওই 52 পৃথিবীর শরীর আমি, এটাই। অসাধারণ, একটা অসাধারণ। খুব সকালটা সুন্দর কিন্তু কবিতা আমরা হ্যাঁ, সকালবেলা শুনলাম। একদমই। সকালটা কিন্তু সুন্দরভাবে শুরু হচ্ছে। আচ্ছা দাদা, বলতে গেলে তোমার এই গরমকাল আর শীতকাল বা বসন্ত হেমন্ত যেটাই বলো না কেন, তোমার সব থেকে প্রিয় মৌসুম কোনটা, বা হ্যাঁ, প্রিয় কাল তুমি কাল কোনটাকে কোনটা? বলতে পারো? দেখো, আমার সব সময় মনে হয় ঋতুরাজ বসন্ত আমার কাছে সব থেকে প্রিয়। কারণ আমি যেটা মনে করি যে শীতকাল আমার কাছে খুব ভয়ঙ্কর একটা সময়। মানে আজ যে সকালবেলা আমি উঠলাম, আমি চারিদিক দেখি সাদা কালো কালো কুয়াশা, সরি, সাদা কুয়াশায় ঢেকে আছে, কালোই হয়েছিল একদম। আহ শীতকাল আমার একদম ভালো লাগে না, কারণ চারিদিকে এত ঠান্ডা। কিন্তু বসন্তকালটা খুব ভালো লাগে, মানে বলে না যে ওই আলো আঁধারির খেলা, হুম হুম। রোদ নেই, গরম নেই, কোনোটাই নেই, সেই আলো আঁধারির খেলাতে বেশি ভালো লাগে। মানে অবশ্যই। বসন্তকাল আমার। হুম। দেখো ভাগ্যশ্রী, আমরা যেটা বলে থাকি, বসন্ত কিন্তু এমন একটা কাল যেখানে ধরো গাছপালা থেকে আবার নতুন করে পাতা গজাচ্ছে, এই হচ্ছে, তো অবশ্যই মানে একটা রং, একটা রংচঙে পরিবেশ আমরা কিন্তু প্রকৃতির মধ্যে পাই।
তো আশা করি আমাদের দাদারও অবশ্যই সেই জন্যই হয়তো আরো বসন্তকালটাকে ভালো লাগে, পছন্দ। কারণ মানে ধরো নতুন পাতা গজাচ্ছে গাছে, সেখান থেকে একটা একটা আলাদাই মাধুর্য প্রকৃতির। আর শান্তিনিকেতনে তো গাছ বলতে অনেক গাছই রয়েছে, যার জন্য আরো মাসটাই পুরো একদম সেই কালারফুল কালারফুল হ্যাঁ মনে হয়। অবশ্যই, সেক্ষেত্রে মানে একদম। শান্তিনিকেতন মানেই কিন্তু আমরা জানি যে একটা রংচঙে পরিবেশ, সেখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আমেজ অবশ্যই সেক্ষেত্রে খুবই ভালো লাগে। আচ্ছা দাদা, তোমাকে জিজ্ঞেস করবি যে শান্তিনিকেতনে ধরো তুমি এতদিন আছো, তো তোমার কোন জিনিসটা সব থেকে বেশি টানে তোমাকে শান্তিনিকেতনে? তো তুমি ধরো শান্তিনিকেতনের ছাত্র, তো তুমি আরো আমাদের দর্শক বন্ধুদেরকে ভালো বলতে পারবে। দেখো, আমি যখন প্রথম শান্তিনিকেতনে আসি, আমি কিছুই চিনতাম না এই জায়গাটা। সব থেকে ভালো লাগে একটা জিনিস যে আমার গ্রামের বাড়ি মুরারই, এবং আজকে আমি শান্তিনিকেতনে 5 বছর রয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন শান্তিনিকেতন থেকে বাড়ি ফিরি, তখন মনে হয় বাড়ি থেকে বাড়ি গেলাম। আবার যখন বাড়ি থেকে শান্তিনিকেতন ফিরি, তখন মনে হয় বাড়ি থেকে বাড়ি এলাম। তো আমার কাছে এটা বাড়ির মতন, কারণ এখানকার অলি গলি, এখানকার মানুষজন, গাছপালা, পাখি, এবং আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ, আহ, এনাকে নিয়ে আমাদের জীবন। তো আমার কাছে শান্তিনিকেতনের সব থেকে প্রিয় যে বিষয়টি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, তার বাইরে কিছু না। অবশ্যই। আচ্ছা। তারপরে শান্তিনিকেতন মানে রবীন্দ্র, যেটা আমরা আগে বলছিলাম। তো অবশ্যই আমরা তো আরো আড্ডা চালিয়ে যাবি তার সঙ্গে। তারা তুমি যদি আরেকটা আমাদের কবিতা শোনাও আমাদেরকে এবং অবশ্যই আমাদের দর্শক হ্যাঁ, বন্ধুদেরকে। অবশ্যই আমি শোনাবো। যেহেতু শান্তিনিকেতন নিয়ে কথা হচ্ছে, হুম। শান্তিনিকেতনের উপরে একটা কবিতা পাঠ করি। অবশ্যই আমাদের একদম। ঘন্টাতলা নামে একটি জায়গা আছে, পাঠভবনে ঘন্টাতলা। তো কিছুদিন আগেই সেই ঘন্টাতলার ওখানে যে বট গাছটি রয়েছে, সেই বট গাছটি ভেঙে পড়ে। আহ কি কারণে আমি জানি না, এই বছর যে কি বছর আমি জানি না, সেই গাছটি নেই, আমি এখনো দেখিনি, কারণ এখন আশ্রমে ঢুকতে দিচ্ছে না। সে জায়গায় দাঁড়িয়ে আমি জানি না কি অবস্থা জায়গাটা। তো সেই স্মৃতি থেকেই একটা কবিতা লিখেছিলাম, প্রিয় বট গাছ নামে। রোদ ওঠা মিথ্যে, হাওয়া আমি বলছি, ভানু হাসে দিচ্ছে, ভেঙে যায় কলসি। মিঠে হাওয়া বইতো আদরের দিকটায়, তুমি হাতে ধরলে কাবাবের শিকটা। রোদ চোখ পড়ছে লাল নীল গিটারে, তুমি রোদ খুঁজছো হেসেলের গিটারে। বুড়ো হয় বটগাছ, ভেঙে পড়ে নিষ্ঠা, বই ছিঁড়ে ফেললে উড়ে যায় পৃষ্ঠা। বই ছিঁড়ে ফেললে উড়ে যায় পৃষ্ঠা। বাহ, অসাধারণ অসাধারণ দাদা। এবার আমরা একটু ধন্যবাদ। জানতে চাই তোমার এই আবৃত্তি পাঠ বা এই কবিতা পাঠ বা লেখা, এটা তোমার কতদিন ধরে চলছে? আমার কবিতা লেখা, আমি ছোটবেলা থেকেই দু এক কলম লিখতাম, কিন্তু শান্তিনিকেতনে এসে আমার একজনের সাথে পরিচয় হয়, নাম প্রকাশ করছি না। তিনি খুব বড় মাপের মানুষ এবং প্রকাশ করতে নিষেধ করা আছে। তার আহ সাহচর্যে এসে আমি এই কবিতা লেখায় হাত দিই, এবং প্রথম থেকেই শব্দ শ্রমিক হিসেবে কাজ করি। কবিতা যেহেতু লিখে যায়, অনেকে কবি বলে ডাকে, আমি একদমই এই বিষয়টাতে আহ স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি নিজেকে শব্দ শ্রমিক ভাবি। তো এই শব্দের সাথে এই শ্রমের যে সম্পর্ক, সেটা আমার প্রায় 2 থেকে 3 বছর হলো। এইভাবেই বাংলা কবিতায় আহ কিছুটা হলেও আমি নিজের কন্ট্রিবিউশন দিতে পারছি। তোমার তাও কত বছর হয়ে গেল এটার সাথে যুক্ত বা লেখালেখি করছো এরকম? আমার প্রায় 4 বছর ধরে এই চর্চা চলছে। তো তুমি আর পাঠটা আমি, বলো। হ্যাঁ, আমি মূলত কবিতা আবৃত্তি করি না, আমি লিখি কবিতা। ওই 2 একটা কবিতা আবৃত্তি করি, আমাকে দেখি বাচিক শিল্পী বলা হয়েছে। ভালো লাগলো দেখে, মানে আমি কোনোদিন এই তকমাটা পাইনি, কিন্তু খুব ভালো লাগলো দেখে। আমি কবিতা আবৃত্তি করি না, কিন্তু যেটুকুই হয়। বুঝেছি। তো দাদা, তোমার মানে তোমার যে কবিতার যে কালেকশন, সেটা ভবিষ্যতে অবশ্যই তুমি একটা বইয়ের আকার দিতে চাইবেই, তো সেরকম কোনো পরিকল্পনা আছে এখনো পর্যন্ত? হ্যাঁ, আছে। দেখো, আমি যেটা মনে করি, আমি যার কাছে লেখা শিখেছি, যিনি আমাকে শিখিয়েছেন, তিনি আমাকে সব সময় বলেন যে যখন খুব লেখা পাবে, যখন খুব লিখতে ইচ্ছে করবে, তখন কলম থামিয়ে দেবে। আহ আমরা অনেকে অনেক কবিতা যখন আমাদের ভেতর থেকে উৎসারিত হয়, সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কথা বলেছিলেন না, যে দ্য
spontaneous overflow of powerful emotion recollected tranquility. ওই ওভারফ্লো যখন হতে থাকবে আমার মনে হয় ওই সময় কবিতা লেখা বন্ধ করতে দেওয়া উচিত। কারণ আমরা যদি ওই সময় বেশি কবিতা লিখতে শুরু করি তাহলে ক্ষতি হয়, হাতের ক্ষতি হয়, কলমের ক্ষতি হয়। এবং এই যে কলমটা, আমি কলমটা নিয়ে বসে আছি, এই কলমের টুটি চিপে রক্ত বের করতে হয়, তারপর কবিতা আসে। তো এই সময়ে আমরা, আমি চাই না আমার কবিতারা সঠিক কোনো বিছানা পাক। কারণ ওরা এখন খেলে বেড়াচ্ছে বাইরে, ওরা এখন খেলুক, সময় আসবে তখন ঠিক শুইয়ে দেবো বইয়ের পাতায়। এখন কোনো কিছু ভাবনা নেই। দাদা কিন্তু মানে অসাধারণ কবিতা সকালটা নিয়ে তুমি ভাবতে পারছো, একদমই। মানে দাদা কবিতা নিয়ে কতটা আবেগ জড়িয়ে আছে। আমরা একদম। মানে আমরা কোনোদিন মানে আমি ভাবিয়ে দেখিনি যে সত্যি আমাদের কলমটা কিন্তু গলাটা টিপেই কিন্তু আমরা কলমের থেকে আমাদের কথা বের করতে হয়, ভাষা বের করতে হয়। সেক্ষেত্রে মানে তুমি সত্যি মানে একটা মানে বাচিক শিল্পী। আমরা যে তোমাকে আখ্যাটা দিয়েছি মনে হচ্ছে খুবই ভালো একটা ভালো ইয়ে দিয়েছি আমরা। একদম। তো সেক্ষেত্রে দাদা আমরা যেমন চড়ুই ভাতি নিয়ে আলোচনা করছিলাম, চড়ুই ভাতি নিয়ে তোমার কি স্মৃতি আছে, বা যদি তোমার মানে তোমার ছোটবেলা শীতকাল কেমন কেটেছে যদি তুমি আমাদের সঙ্গে একটু বা বলো। ছোটবেলার গল্প চড়ুইভাতি ছোটবেলা, হ্যাঁ। নিয়ে। হ্যাঁ, এবার আমি আমি তো বললাম আমি একদম গ্রামে মানুষ হয়েছি, মানে মুরারইয়ের একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে চড়ুইভাতির অনুষ্ঠানগুলো একটু আলাদা হয়। সেই মাঠের মধ্যে ধানের জমিতে গিয়ে আহ, ছোটবেলাতে চড়ুইভাতি হতো। তারপর ধীরে ধীরে যখন শান্তিনিকেতনে আমি চলে আসি, আহ, তখন পাল্টে যায়, সময় পাল্টে যায়। আর বাড়িকে খুব মিস করি, কারণ যেতে পারি না পড়াশোনার সুবাদে। আহ বাড়িতে যে চড়ুইভাতির অনুষ্ঠান হয়, এবারও হবে 19 তারিখ, যাবো ভাবছি। তো সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়বে, মানে আমি দুটো পাঁপড় বেশি নেব, তারপর এটা বেশি দাও, এই সব ব্যাপারগুলো থাকে। সেগুলো ভালো, বেশ হুম। স্মৃতিতে আসে। যেটা আমরা বলছিলাম ভাগ্যশ্রী হ্যাঁ। শুরুতে, এই যে চড়ুইভাতি মানেই কিন্তু আমরা জানি একটা অদ্ভুত অনুভূতি। সেটা যদি বন্ধুদের সঙ্গে চড়ুইভাতি যাও সেখানে একটা আলাদা তুমি আমেজ পাবে, তুমি যদি পরিবারের সঙ্গে যাও সেখানে তুমি একটা আলাদা আমেজ পাবে। তবে নয় দেখো, পরিবারের সাথে গেলে একটা জিনিস যেটা আমাদের সবসময় একটা মাথায় রাখে, হুম। মানে আনে প্রথমেই যে পরিবারের সাথে গেলে কোথাও গিয়ে মনে হয় বাবা মারা একটু আটকে দেবে, হুম। না বাবু হুম। এখানে যাস না, হুম। না এখানে যাস না। কিন্তু দেখো বন্ধু বান্ধবদের সাথে যে চড়ুই ভাতিটা আমরা যখন যাচ্ছি তখন কিন্তু আমরা মন খুলে প্রাণ ভরে সেই দিনটা বাঁচি। হুম। ঠিক আছে, সেই দিনটা কিন্তু আমরা পরের দিনও মনে হয় ইস কালকে এই সময় আমরা টোটো করে বা গাড়িতে করে যাচ্ছিলাম, হুম। ইস কালকে এই টাইমে আমরা এটা করছিলাম। এই বুঝেছি। জিনিসটা কিন্তু আমরা বন্ধুদের আমরা, সাথে যে হ্যাঁ। প্রাণ ভরে বাঁচাটা, সেটা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে বাবা মা বা জেঠু জেঠিমা এদের সাথে গেলে কোথাও গিয়ে একটা আটকে দেয় যে না এত দূরে যাবি না, যদিও তারা জলে তাদের নামবি না বা হ্যাঁ, এরকম ব্যাপারগুলো হ্যাঁ, যদি আমরা একদমই। সমুদ্রের ধারে যাই একদম, কোথাও ইয়ে একদম, করতে, তো অবশ্যই। তাদের যেটা আমাদেরকে কিন্তু আগলে রাখার চেষ্টা হুম। করে। হুম। তো কিন্তু বন্ধু বান্ধবদের সাথে কিন্তু এটা একটা হয় না। হুম। তো নোয়েল যেটা বলছিলাম, চড়ুই ভাতি নিয়ে তোমার এবার এবছরের কি প্ল্যান আছে? দেখো কোথাও কি চড়ুই যাচ্ছ? ভাতি নিয়ে আমার দাদাও বললো যে এবছর যেহেতু মানে করোনা ধরো কাল করোনা চলছে। কারণে বা একদম। চলছে, তো চড়ুই ভাতি নিয়ে মানে প্ল্যান তো অবশ্যই আছে। এবারে সামনাসামনি হয়তো কোথাও যাওয়া হতে পারে, বা এই জিনিসগুলো হয়তো আবার বাইরে যেমন প্রত্যেকবার যাওয়া হয় এবছর হয়তো একটু কম যাওয়া হবে, বা তো বন্ধুদের সঙ্গে তো যাওয়াই হয়। তো ইয়ে যেমন দাদা এবছর বললো যে সেরকম ভাবে কিছু প্ল্যান নেই ইয়ের জন্য। না, তো না। অবশ্যই সবার ক্ষেত্রেই আমি আশা করছি ভাগ্যশ্রী সেই একই ব্যাপার একদমই, হবে, কারণ একদমই। এবারে মানুষ হয়তো এখনো অব্দি সেরকম ভাবে উৎসাহিত হয়ে বেরোতে পারছে না বা করোনার করোনা জন্য থেকে ঠিকঠাক ভাবে উঠে এখনো উঠে দাঁড়াতে এসে। পারেনি। হ্যাঁ। তো একদমই। ভাগ্যশ্রী আমরা তো আলোচনা করবো, দাদা তুমি যদি তার মধ্যে আরেকটা কবিতা ছোট্ট করে শুনিয়ে দাও ভালো লাগবে আমাদের। আচ্ছা, আহ আরেকটা কবিতা হচ্ছে যে, এখন আমরা প্রত্যেকেই জানি যে একটা খুব দুঃসময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং চারিদিকে একটা হিংসার বাতাবরণ আমরা হুম। লক্ষ্য করছি। এই হিংসাকে দূর করার জন্য এই কবিতাটি লিখেছিলাম। 1 বছর হয়ে গেল। কবিতার নাম হচ্ছে ডাকবো দুর্গা বলে। আহ তোমার আমার ব্যক্তিগত মুহূর্তের আবহ সঙ্গীত হোক মসজিদের আজান কিংবা মন্দিরের ঘন্টা, ব্যক্তিগত গোপনীয়তা কাটুক পবিত্র গির্জায়, চোখ লুকিয়ে নিক ইমাম সাহেব আর মুখ ঢেকে নিক পান্ডা। আর এভাবেই প্রতিদিন আজান শুনতে শুনতে জন্ম হোক আমাদের সন্তান। গির্জার বারান্দায় হামাগুড়ি দিতে দিতে হাঁটতে শিখুক সে, একদম ওই মন্দির থেকে মসজিদের দরজা পর্যন্ত। মন্দিরের ঘন্টা ধরে খেলতে শিখুক, ঠিক ঈদের কিছুদিন পর
দুর্গাপুজোর ঠিক আগের মুহূর্তে যিশুর ঐতিহাসিক ক্ষতে চুমু খেতে খেতে মিথ্যের নিধন করুক সে। আর এভাবেই বড় হয়ে উঠুক আমাদের সন্তান পবিত্র ফুলের মতো। বড় হলে আমরা ওর নাম রাখবো আয়েশা। বড় হলে আমরা ওর নাম রাখবো আয়েশা, কিন্তু ডাকবো দুর্গা বলে। কিন্তু ডাকবো দুর্গা বলে। অসাধারণ, আমরা অসাধারণ। যেটা জানতে পারলাম যে দেখো আমরা মানে ধর্ম নিয়ে আমরা নিরপেক্ষ অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি জানি প্রত্যেকটা ধর্মের মধ্যেই যারা আছেন বা ধর্ম যারা গুরু বলতে পারি আমরা, তো সেক্ষেত্রে সবার কিন্তু মানে জীবনে কিন্তু একটা খুব কষ্টের মধ্যে দিয়ে তারা অতিক্রম করেছে। তো আমরা দাদা অবশ্যই কবিতার মাধ্যমে দিয়ে এটাই বলতে চাইলে যে আমরা হয়তো মানে তার সুন্দর একটা নাম রাখবো, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে তাদের যে কষ্ট বা এই জিনিসগুলো কিন্তু আমরা কোনোদিনই ভুলে যেতে পারি না। অবশ্যই সেক্ষেত্রে সবার সব ক্ষেত্রে একদম একদম। কোথাও গিয়ে দেখো নোয়েল, আমাদের মনে হয় যে কোথাও একটা আমরা আটকে যাচ্ছি, হয়তো এখনো অবধি সমাজ ঠিকঠাক ভাবে মেনে নিচ্ছে না বিষয়গুলোকে নিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ওপর এটাই দায়িত্ব পড়ে যায় যে হ্যাঁ, আমরা এটাকে ক্যারি করে কিভাবে উঠতে পারবো, করবো। যে একদম আমরা একদম চাই একদম। যে এই জিনিসটা যেন ধর্মটাকে নিয়ে যেন বেশি এবং আহ, বলো দাদা। হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি হ্যাঁ, হ্যাঁ, আসলে নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, এই এই বিষয়টিকে আরো ভালোভাবে আমি ব্যাখ্যা করেছিলাম। দুর্গাপুজোর আগে আমি একটা লাইন লিখেছিলাম যে নদীর ধারে নামাজ পড়ছে কাশ, নদীর ধারে নামাজ পড়ছে কাশ, মা আসছে আর মাত্র 1 মাস। বাহ, আমরা মনে হয় এইভাবে মিশে যেতে পারি। একদম। কারণ কাশেরা ঝুঁকে থাকে, নামাজও ঝুঁকে পড়তে হয়, এবং মা আসছে এই তো আমাদের এই কাটাকাটি হানাহানি এগুলোর প্রয়োজন নেই। আমার মনে হয় মানুষের থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে একদমই অবশ্যই দাদা। দেখো আমরা সবসময় এটাই বলে থাকি যে মানুষ হিংসা যত আমরা মানুষের মন থেকে দূর করতে পারবো, অবশ্যই নিজের মন থেকেও, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সুস্থ এবং স্বাভাবিক সমাজ আমরা তত গড়ে তুলতে পারবো। তো দেখো আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম চড়ুইভাতি, তো চড়ুইভাতিতে দেখো তুমি ভাব করেছো একটা জিনিস আমাদের থাকে, সেটা হচ্ছে যে কতটা দূরে যাওয়া হবে, যতটা হ্যাঁ, দূরে আমরা যেতে একদম। পারবো ততটাই কিন্তু সেটা শুধু মজাদার হয়ে উঠবে। চড়ুইভাতির ক্ষেত্রে নয়। আমরা ধরো যদি বাড়ির পাশে কোনো একটা মাঠ আছে সেখানে যদি আমরা চড়ুইভাতি করি, তখন আমরা যতটা এক্সাইটেড হবো, তার থেকে আমি যদি আজকে আমার বাড়ির থেকে মোটামুটি ধরো 50-60 কিলোমিটার দূরে গিয়ে আমরা যদি চড়ুইভাতি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে এক্সাইটমেন্টটা কিন্তু সেরকমই থাকবে। আরেকটা জিনিস দেখো, আমরা যতই বড় হই না কেন, আমরা কিন্তু ওই জানলার ধারটায় বসবো বা একদম। গাড়ির জানলার ধারটা, এই বা জিনিসটা কিন্তু আমরা গাড়ির জানলার ধারটা নিয়ে একটু ঝগড়া করা, ঝগড়া বন্ধু করা, বান্ধব হ্যাঁ। বা যারা আছে, বড়দের তো অসুবিধা নেই, তারা দিয়ে দেয়, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে যে বন্ধু-বান্ধবদের ঝগড়া মধ্যে করা, ইয়ে করা, যে হ্যাঁ আমাকে উইন্ডো সিটটাই লাগবে বা হ্যাঁ। এরকম কিছু। নোয়েল, চড়ুইভাতি নিয়ে তো চলতেই থাকবে আমাদের আড্ডা, কিন্তু তার আগে শীতকাল নিয়ে আমরা যেটা বলছিলাম, শীতকালে দেখো আমরা নিজেরাও এটা দেখেছি, খাদ্য সংরক্ষণ ব্যাপারটা কিন্তু খুব বেশিভাবে হয়, ঠিক আছে? গরমকালে যেটা কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, শীতকালে কিন্তু খাবারটা অনেকক্ষণ ধরে স্টে করে, এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। বা সবজি, বিভিন্ন সবজি বা যে কোনো জিনিস কিন্তু নষ্টটা একটু কমই হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু শীতকাল অনেকের কিন্তু প্রিয় এই জিনিস, বিশেষ করে আমাদের বিশেষ করে মায়েদের ক্ষেত্রে। এগুলোর জন্য। মায়েদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ। এই জিনিসটা মায়েরা, শীতটা যদিও খুব কষ্টকর হয়ে ওঠে রাতের জন্য, কিন্তু মায়েদের ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হয় যে না, খাবারটা আমার ঠিক থাকছে। বারবার কোনোদিন ধরো আমি ফ্রিজে যদি খাবারটা ঢুকাতে ভুলেও যাই, সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা কমে যায়। একদমই, একদমই। তো বারবার গরম হ্যাঁ। করতে হচ্ছে না, বা বারবার আমাকে ওটাকে ফোটাতে হচ্ছে না, বা যে কোনো সবজি 2 দিন পরে নষ্ট হয়ে যাচ্ছে না। তো হ্যাঁ। এই জিনিসটা মায়েদের ক্ষেত্রে কিন্তু শীতকালটা বেশ একটু ভালোভাবেই কাটছে, যা এখনকার যা অবশ্যই। দেখছি। তো আমাদের যে অতিথি বন্ধু আছে তার থেকে একটু জেনে নেবো যে হ্যাঁ। তোমার এই ব্যাপারটা নিয়ে কি মতামত, বা ধরো নর্মাল খাদ্য সংরক্ষণ নিয়ে তোমার কি মতামত তুমি যদি বলো। কারণ দেখো আমরা জানি যে আমাদের ভারতবর্ষ প্রচুর ধনী দেশ নয়, সেক্ষেত্রে খাদ্যর একটা মানে কিন্তু টানাটানি সবসময় পড়েই থাকে একটা, মানে জানি। তো তার মধ্যে সেক্ষেত্রে আবার করোনা কাল চলছে। চলছে, তো সেক্ষেত্রে তোমার কি মতামত একটু যদি বলো তুমি। হ্যাঁ, প্রথমে একটু মজা করেই বলি। খাদ্য সংরক্ষণ বলতে শীতকালে আমি তো একদম মেশে থাকি শান্তিনিকেতনের। গরমকালে কি হয়, গতকালের তরকারি আজ আর খাওয়া যায় না, মানে এটাই আমি বলছিলাম। আর হ্যাঁ, এবং আজকে আমরা গতকালের যেমন যদি 1 কিলো মাংস রান্না করি, তাহলে পরের দিনও খাওয়া যায়। না, শীতকালে, সরি। তো এটা একটা জিনিস, এটা একটা তো ভালো জিনিস আমাদের জন্য।
আর মায়েদের ক্ষেত্রে তো আলাদা জিনিস, মা কোনোদিনই আজকের খাবার কালকে খাওয়ায় না, কিন্তু শীতকালে সেটা সম্ভব হয়, হুম গরমকালে সেটা তো হয়ই না। আর তুমি যেটা খাদ্য সংরক্ষণ নিয়ে বললে, সেটা নিয়ে ভাববার খুব দরকার আছে। কারণ ফুড সাপ্লাইজ ডিপার্টমেন্টের একটা আমি ডেটা দেখছিলাম সেদিন। আহ, এত বড় একটা মহামারী আমাদের উপর দিয়ে বয়ে গেল, আহ, খাবার অভাব কিন্তু খুব একটা হয়েছে তা নয়, মানুষ চাল আর ডাল খেয়েছে, হুম কিন্তু ওই গুণগত মানের খাবার কি সব পায়? চাল আর ডালে যদি আমাদেরকে রোজ বলা যায় যে চাল ডাল খেয়ে থাকো, সেটা তো সম্ভব নয়। না আমরা মনে করি চাল আর ডাল দিয়ে দিলেই সব সব চাহিদা মিটে যায়, কিন্তু সেখানে তো নয়, কারণ আমাদের শরীরকে চালনা করার জন্য গুণগত খাবারের দরকার। ভারতবর্ষে কতটা গুণগত খাবারের মানে ফলন হয়, বা এটা নিয়ে আমার মানে ফলন হলেও সেটা ডিস্ট্রিবিউশন কতটা হয়, সেটা নিয়ে আমার গভীর সন্দেহ আছে। কারণ নিম্ন শ্রেণীর মানুষের কাছে বিশেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে শীতকালটা যারা অত্যন্ত দুঃখী, যাদের একবেলা রান্না করলে 5 বেলা খাবার সুযোগটা থাকে, তাদের জন্য খুব ভালো যে তারা 1 থেকে 2 দিন সেই খাবারটা রাখতে পারবে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে, তারা তো আজকের তরকারি পরের দিন মা যদি দেখায় তাহলে আমরা রেগে যাই, হ্যাঁ, যে কি করছো, নতুন তরকারি নেই। কিন্তু সেটা যারা অত্যন্ত ক্ষুধায় থাকে, তাদের জন্য সেই তরকারিটা অনেক। হুম সে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে আমাদের। অবশ্যই। সেক্ষেত্রে দেখো আমরা একটা বাংলাতে একটা প্রভাব বলে থাকি, দেখো যে মানে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, মানে যেন সেই পূর্ণিমা চাঁদে যে একটা একদম। আলাদা সৌন্দর্য আছে আমরা সেটা জানি, কিন্তু মানুষের পেটে যদি খাবার না থাকে তাহলে কিন্তু সেই পূর্ণিমা চাঁদটাকে হুম, কিন্তু হুম। মানুষের মনে হয় একটা ঝলসানো রুটি, সেই রুটি একদম। চাঁদটার জায়গায় যদি আমাকে কেউ রুটি দিতে তাহলে যেন আমি খেয়ে বাঁচতাম। তো অবশ্যই সে- দাদা তো হ্যাঁ আমার আমার এক কবি বন্ধু একটা লাইন লিখেছিল, এইরকমই একটা লাইন যে উম, হে ভগবান, 3 দিন ধরে ক্ষুধায় আমি ভুগছি, আহ তোমার পূব আকাশের লাল টুকটুকে কুসুমের মতো সূর্যকে মামলেটের মতন খেয়ে ফেলতে চায়। তো তার ক্ষুধা এতটা যে সে সূর্য খেয়ে ফেলতে চাইছে। হুম তো ক্ষুধার তীব্রতা এতটাই। দেখো অবশ্যই নোয়েল, এটা কিন্তু আমাদের কাছে একটু মজার মনে হলেও কিন্তু এটা কিন্তু বাস্তব। অবশ্যই যারা দিন হুম, আনে হুম। দিন খায় তাদের জন্য কিন্তু এই করোনা কালটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। বা মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রেও যারা আহ, কিছুটা সংরক্ষণ হয়তো করে, খুব না করলেও সংরক্ষণ কিছুটা করে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে এই করোনা কালটা বুঝিয়ে দিয়ে গেছে যে সংরক্ষণ, সেটা টাকা হোক, খাদ্য হোক, বা যে কোনো সংরক্ষণ, এটা কিন্তু কতটা যে গুরুত্বপূর্ণ সেটার কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিয়ে গেছে করোনা কাল আমাদেরকে। করোনাকাল আচ্ছা, একদম এইসব একদম নিয়ে তো একদম। কথা হতেই থাকবে। এবার আমি একটু আসছি শীতকালে দুপুরে যে রোদটা আমরা পোহাই সেইটা নিয়ে আলোচনা করছি। তো দেখো নোয়েল, শীতকালের যে তুমি বলছিলে প্রথমেই, আমাদের অনুষ্ঠানে প্রথমেই বলছিলে যে ওই যে রোদের মানে সূর্যটার যে আহ, শীতকালে যেটা দেখলে পরে একটা আনন্দিত হয় বা আনন্দ পাই যে হ্যাঁ রোদ উঠেছে বা সূর্যকে দেখতে পাচ্ছি, এই সূর্যি মামাকেই কিন্তু আমরা গরমকালে দেখলে খুব বিরক্ত হই। আমরা মনে হয় কেন হয়েছে, আজকে একটু মেঘলা হতে মেঘলা পারতো, বৃষ্টি হলে ভালো হতো, ওই একটু বৃষ্টি হতে জিনিসগুলো পারতো, বা একটু হালকা কম রোদ হতো, কিন্তু এই শীতকালে কিন্তু মনে হয় যাক সূর্যি মামা উঠেছে, সূর্যমা হ্যাঁ আরো রোদ হোক, এই জিনিসটা। দাদা তুমি এটা নিয়ে কি বলবে? দাদা মানে আমরা জানতে চাইছি যে তুমি মানে শীতকালটাকে তুমি দুপুরবেলা কিভাবে উপভোগ করো, বা ধরো যেদিনকে তোমার ধরো কলেজ থাকে না, বা ধরো তুমি বাড়িতে আছো, তো হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ। তুমি শীতকালটা কিভাবে মানে দুপুরটা বিশেষ করে হ্যাঁ, কিভাবে তুমি দুপুরটা, শীতের উপভোগ করো? দুপুর। হ্যাঁ। না মানে এক্সপ্রেস নিউজের স্টুডিওতে বসে একটা খুব পার্সোনাল কথা বলে ফেলি। হ্যাঁ শীতকালের দুপুরে ওই ছাদে যায়, ছাদে গিয়ে একটা মাদুর পেতে হালকা রোদে শুয়ে পড়ি, তার উপরে একটা হালকা চাদর নিই। আহ, মানে সূর্যের সাথে আলিঙ্গনের একটা সুযোগ থাকে শীতকালে, মানে যেটা অন্য সময়ে সম্ভব হয় না। আর একদম যেটা ভাগ্যশ্রী বললো যে গরমকালে তো সূর্যের দিকে তাকানো একদম মানে একদম পাপের শত্রু হয়ে ব্যাপার ওঠে। একটা হয়ে আর যায়। হ্যাঁ, আর শান্তিনিকেতনে বিশেষ করে শনিবার দিন আমাদের এখানে হাট হয়, আমরা প্রত্যেকেই জানি শনিবারের হাট। আহ, দুপুর হলেই ওখানে বেরিয়ে যায় শীতকালে, ওখানে গিয়ে রোদ পোহায়, তারপর আমাদের বাউল গান শুনি, একদম। এটুকুই। আচ্ছা অবশ্যই দাদা, এই বিষয়টা থেকে আমরা বেরোচ্ছি, তার আগে যদি তুমি একটু আমাদের একটু অন্য কোনো কবিতা শোনাও তো আমাদের ভালো লাগবে, দর্শকদেরও ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ, এই আরেকটা কবিতা রয়েছে, এই কবিতাটার নাম হচ্ছে অকবিতা। আচ্ছা কবিতাটা কবিতাটা পড়ার আগে দু এক কথা বলি।
সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের যে জন্মলগ্ন থেকেই কবিতার প্রতি যে কবিদের কন্ট্রিবিউশন, সেই চর্যাপদের সময় থেকে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত, তারপর রবীন্দ্রনাথ, তারপর নজরুল, পরে আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি। এই সময়ের যে কবিতাগুলো, সেই কবিতায় অনেকে বলে দুর্বোধ্যতা থাকে, বোঝা যায় না আধুনিক কবিতা। কোনটা আধুনিক কোনটা আধুনিক নয় সেটা তো আমরা ঠিক করতে পারি না। সেই সমস্ত লোকদেরকে, সেই সমস্ত কিছু কবিদের উদ্দেশ্যে আমি এই কবিতা লিখেছিলাম, সেটাই পাঠ করছি। তাল মিলালে ছন্দ হয়, মাত্রা কাটা অল্প দোষ, নিজের কাছে পৌঁছেছো অনেক দূরে শঙ্খ ঘোষ। যে হিসেবে ভাঙবে না চন্দ্রপুরের বারান্দা, শব্দ দারুণ চমৎকার, ভুল শুধু হয় বানানটা। খরস্রোতা নামকরণ, মিলবে প্রাসাদ ইট গেথে, সহজ সরল বাংলা নয়, কঠিন তুমি শেষেটে। থরথরিয়ে কাঁপবে হাত, তর্কে তোমার হুজ্জুতি, টুটির তলে হাত যখন শঙ্খ বাজে সুর দুটি। নয়ের কথা বলবো না, ন বলেছে বারণ কর। নয়ের কথা বলবো না, ন বলেছে বারণ কর। বয়ের কথা বলবো, র শুধু নয় শূন্যতার, র শুধু নয় শূন্যতার। সকালটা কিন্তু আমাদের দাদার সাথে খুব ভালোভাবেই কাটছে, দর্শকদেরও আশা করি খুব ভালোই লাগছে আমাদের অনুষ্ঠান। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে চড়ুই ভাতিতে বন্ধু বান্ধব আড্ডা, সাথে কিছু রান্না বান্না, বেশিরভাগ সময় কিন্তু আমরা চিকেন বা এই সমস্ত জিনিসগুলো বেশি তাড়াতাড়ি করার জন্য করে ফেলি। তো এরকম কি তোমাদের কারোর সাথে হয়েছে যে রান্নাই হয়নি কিন্তু আমরা সারাদিন ঘুরে বেরিয়েছি জায়গাটায়, বা রান্না করার জন্য লোক পাইনি কিন্তু আমরা চলে গেছি মানে সেখানে? একটা অন্যরকম অনুভূতি বন্ধুদের সঙ্গে, অনুভূতি বলতে একটা লাস্ট মুভমেন্টে আমাদেরকে রান্না বান্না করতে করতে হচ্ছে, বা হয়েছে এই জিনিসগুলো। দুপুরের খাবারের আয়োজনটা করতে হচ্ছে। এরকম কি হয়েছে নোয়েল তোমার সাথে, বা দাদা তোমার সাথে এরকম কি কিছু হয়েছে? মানে দেখো, বন্ধুদের সঙ্গে গিয়ে একটা অন্যরকম চড়ুই ভাতি, মানে যেটা পরিবারের সঙ্গে গিয়ে যেমন ধরো সবকিছু টাইম মেনটেন করে হ্যাঁ, হচ্ছে, একদম। বন্ধুদের সঙ্গে গেলে তো সেটা সেটা তো হয় না, হয় না। একদমই হয় না। তো সেক্ষেত্রে তুমি বন্ধুদের সঙ্গে চড়ুই ভাতি তোমার কিরকম এক্সপিরিয়েন্স হলো, তুমি একটু বলো আমাদের সঙ্গে। বা এরকম হ্যাঁ, কি মানে কোনো সময় আমার হয়েছে যে রান্নাই হয়নি কিন্তু তোমরা ঘুরে বেরিয়েছো, বা তোমাদের মনে হয়েছে হ্যাঁ কেউ একটা রান্না করবে, বাট তোমরা গিয়ে দেখছো যে কিছুই হয়নি, সেই লাস্টে তোমাদের এন্ড মোমেন্টে করতে হচ্ছে, এরকম কিছু এক্সপিরিয়েন্স বা কিছু? এরকম বহুবার হয়েছে, বহুবার হয়েছে। আমার খুব মনে পড়ছে, আমি আমার যে গ্রামে থাকি সেখানকার এক টিউশনের এরকম অনুষ্ঠানে গেছিলাম। সেখানে গিয়ে কি হয়েছে, আমাদের মোট 70 জন ছিল। টিউশন মানে বুঝতেই পারছো। একদম। আহ, আমরা মানে এখানে রান্না না হওয়ার কোনো কারণ ছিল না। স্যার ছিলেন, স্যারকে বলে দিয়েছি আপনি চেয়ারে বসুন, আপনাকে আজ কিছু করতে হবে, আমরা যা করার করছি। সে আমরা রান্না বান্না সবকিছু করেছি। করার পরে ফার্স্ট ব্যাচ যখন খাওয়ানো হয়েছে, ফার্স্ট ব্যাচকে এত মাংস খাওয়ানো হয়েছে যে আর সেকেন্ড ব্যাচের জন্য মাংস নেই। হ্যাঁ, তারপর তো বাকিরা মানে যা তা অবস্থা ওই সময়। স্যার আবার চিকেন আনা করিয়ে সেই চিকেন রান্না করা, হ্যাঁ মানে এটা খাওয়া বিকেল 4:30টার পর খেয়েছিলাম আমার যেটা মনে পড়ে। হ্যাঁ মানে এইগুলো তো ঘটেই বন্ধুদের সাথে, কি এগুলোই তো মজা। হ্যাঁ, আর এইটা একটা আরেকটা শান্তিনিকেতন হয়েছিল, কোপাই নদীর ধারে আমরা picnic করেছিলাম। সেখানেও এই একই ঘটনা ঘটেছিল। আমাদের সম্ভবত সেদিন রেজাল্ট পাবলিশ হয়েছিল। এদিকে আমরা খুব নাচানাচি করছি, আর এদিকে আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে বিশ্বভারতী। মানে ভাবা যায় না কি রকম সময় আমরা নাচতে নাচতে থেমে গেছি এক একটা সব মূর্তির মতো, যে কি হলো। সেদিন একটু খেতে দিয়েছিল। কম্বিনেশন একটা। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ। তো দাদা তুমি মানে অবশ্যই তোমার সঙ্গে আরো আরো আড্ডা তোমার বেঁচে গেছে। দাদা তুমি তোমার বড় হয়ে ওঠার গল্পটা যদি একটু বলো, যে তোমার মানে ধরো মানে তোমার ছোটবেলার থেকে বড় হয়ে ওঠা, তোমার অবশ্যই তুমি বলছো বারবার গ্রামের বাড়িতে, তো সেক্ষেত্রে তোমার পরিবেশ এবং তোমার মানে পরিবারের থেকে তুমি কিরকম ইয়ে পেয়েছো, এবং Support অবশ্যই পেয়েছো। সেক্ষেত্রে তোমার স্কুলিং থেকে শুরু করে কলেজ সবকিছু যদি তুমি আমাদের সঙ্গে একটু বলো। Share করো। আমি একদম ছোটবেলাতে বললাম, আমি একটা গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা শুরু হয়। তারপর আমাদের ওখানকারই গ্রামেরই আর একটা স্কুল, ভাদিসর শ্যামাপদ রয় বিদ্যাভবন নাম, সেখান থেকে আমি মাধ্যমিক পাশ করি। মাধ্যমিকের রেজাল্ট খুব খারাপ হয়েছিল, বলে দিলাম। কিন্তু উচ্চ মাধ্যমিকে আমি ভর্তি হই মুরারই কেএন কলেজে, এটাকে কলেজ বলে ডাকা হয়। সেখানে একটা আশানুরূপ ফলাফল আমি করি, এবং তার ফলস্বরূপ আমি এই
সুন্দর একটি জায়গায় গুরুদেবের আহ্বানে চলে আসি শান্তিনিকেতনে পড়াশোনা করতে। এবং বিশ্বভারতী থেকে আমি এই ইতিমধ্যেই 1 মাস আগে আহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলাম। এভাবে বড় হয়ে ওঠা। আর আমার বাড়ির প্রভাব অনেক। আমার বাবা নিজে শিক্ষক, উনি আমাকে শিখিয়েছেন, মাও আমাকে শিখিয়েছেন, আমার দিদাও শিক্ষিকা। ওনাদের কাছ থেকে অনেক শিখেছি। আমার মামা আমাকে বিশেষ করে ভূগোল বিষয় নিয়ে পড়ার জন্য অনেক উৎসাহিত করেছিলেন, এবং আমি আজকে ভূগোলেই স্নাতকোত্তর ডিগ্রিটা অর্জন করলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে বাড়ির একটা দারুণ প্রভাব রয়েছে। এবং আমার গ্রামের পরিবেশটা বলি, আমি গ্রাম বললাম প্রত্যন্ত হলেও মফস্বলের মধ্যে পড়ে, মুরারই শহর থেকে কিছু দূর। সেখানে আমি দুটো জায়গারই একটু উম, বলা যেতে পারে টেস্ট পেয়েছি, শহরেরও পেয়েছি, গ্রামেরও পেয়েছি। মানে রুরালও নয়, আরবানও নয়, একদম আরবান জায়গার একটা মানে সেখান থেকে পড়াশোনাটা ওইভাবেই হয়েছে। বাহ, তোমার এই আবৃত্তি আমি আরেকটু একটু জিজ্ঞাসা করছি, তোমার এই আবৃত্তি নিয়ে যে পথ পথ চলা 4 বছরের বলছো, তো এইটাকে কতটা ফ্যামিলি তোমাকে সাপোর্ট করেছে? বা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে বসিয়ে দেয়, থামিয়ে দেয়, এই জিনিসটা কি তুমি কখনো আহ, তোমার বাড়ির লোকের কাছ থেকে পেয়েছো, নাকি সাপোর্ট প্রথম থেকেই ছিল? না, আমার প্রথম থেকেই, মানে আমি যখন কবিতা লেখা শুরু করি, আমি প্রথম দিকে ওই ফেসবুকে লিখতাম। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম যে ওই জায়গাটা খুব একটা ভালো নয়। মানে বাংলা সাহিত্য চর্চা করার মতন না, জায়গা ফেসবুক, ওখানে ছবি ছাড়া হয়। সেখান থেকে দাঁড়িয়ে উম, মা আমাকে বারবার করে নিষেধ করতো যে তুমি তোমার কবিতাদের যত্ন করবে, কবিতাদেরকে সন্তানের মতো মানুষ করবে, তাদেরকে এমন কোনো জায়গায় ছেড়ে দেবে না যেখানে তোমার সন্তানের ক্ষতি হতে পারে। তো আমি ছোট থেকে আমি আমার মায়ের সাপোর্ট তো পেয়েছি, এবং যখন থেকে মোটামুটি লিখতে শুরু করলাম পত্রপত্রিকায়, আহ মা বাবা দুজনেই আমাকে লাগাতার সাপোর্ট করে গেছেন, এবং কখনো বলেননি যে কবিতা তুমি লিখবে না। মা বলেছেন যে যদি সবকিছু ছেড়ে দিতে হয় তোমাকে, তোমার কাছে সবকিছু তোমার কাছ থেকে ছেড়ে চলে যাবে, আমি চলে যাব, বাবা চলে যাবেন, বাড়ির সবাই চলে যাবেন, তোমার কাছের কোনো মানুষও চলে যেতে পারে, কিন্তু তোমার কাছ থেকে একজন যাবে না, সেটা হচ্ছে তুমি। আহ সারা মানে সব সময় তোমার সাথে থাকবে। তো এই জিনিসটা সাধনা করো। তো পরিবারের সাপোর্ট তো অধিকাংশ ক্ষেত্রেই, আমার শুধুমাত্র পরিবার বলতে আমি বাড়ির লোকগুলোকে বলবো না, আমার কিছু চেনার যারা কবি, যারা লেখক, যারা সাহিত্যিক, তাদের ইনফ্লুয়েন্স, তাদের ভালোবাসা। যেমন আমি একটা পত্রিকার নাম করব, বীরভূম প্রান্তিক নামে, বীরভূম থেকে সেটা প্রকাশিত হয়। সেখানকার সম্পাদক, সেখানকার কবি সাহিত্যিক, এনারা প্রত্যেকে আমাকে ছোটবেলা থেকেই এবং যখন থেকে লিখছি আমাকে ওনারা সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন। বাহ, ওই জন্যই কিন্তু দাদা একটা কবিতা লেখার হুম, বা এই সমস্ত দিকে যে ভালোবাসাটা, সেটা আর কিন্তু হ্যাঁ, খুব আমি ভালোভাবে আমি বোঝা যায়। বলি কি, বাচিক বাচিক শিল্পী আমি কিন্তু একদমই এই জিনিসটা প্র্যাকটিস করিনি কোনোদিন। আহ মানে আমি দু একটা সাহিত্য সভাতে যাই, সেখানে দু একটা কবিতা আবৃত্তি করতে বলে, ওই ডায়েরি খুলি এক দুটো বলে দিই। কিন্তু বাচিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কোনোদিনই কোনো স্বপ্ন ছিল না। ভেবেছিলাম দু এক কলম লিখবো, তারপর শেষ হয়ে যাবে। আমি তো কবিতা না লিখলে এর আর বাংলা সাহিত্যের কি ক্ষতি হয়? এরপর কি তোমার মনে হচ্ছে হ্যাঁ যে বাচিক শিল্পী হিসেবে আমি গড়ে উঠবো বা বাঁচবো বাচিক শিল্পী হিসেবে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা মনে মনে তো ইচ্ছে আছে। এবং কবিতা আবৃত্তি যখন আমি করি, তখন অনেকেই বলে যে তুমি তো মনে হয় আবৃত্তি শিখেছো, কিন্তু আমি আবৃত্তি শিখিনি। আমি নিজের কবিতাগুলো একটু ভালো, একটু করতে পারি, কিন্তু বাকি অন্য কোনো কবিতা আমাকে যদি আবৃত্তি, অবশ্যই নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, আহ আমার প্রিয় কবি শঙ্খ ঘোষ, তাদের কবিতা অবশ্যই ভালোভাবে পড়ার অভ্যেস রয়েছে। কিন্তু হঠাৎ করে যদি আমাকে কোনো একটা কবিতা এনে দেওয়া হয়, আমার হয়তো সময় লাগবে, যেখানে একজন বাচিক শিল্পীর সেই সময়টুকু লাগবে না। আচ্ছা। তো দাদা, আমি যেটা জিজ্ঞেস করবো দাদাকে, যে দেখো এখন মানে যেহেতু এখন ইয়াং জেনারেশন অনেকেই চাইছে যে কবিতা লিখি বা এরকম ব্যাপারগুলো করি, তো তোমার তোমার মতে কি বলে যে কখন কবিতা লেখার বা কবিতা এ করার সঠিক সময়? যখন তুমি যেমন প্রথমেই আমাদের বললে যে মানে যখন কবিতা পায়, দেখো ভাগ্যশ্রী, আমরা যেটা জানি যে দাদা কিন্তু খুব ভালো কথা ব্যবহার করে, সেটা যে কবিতা পায়, আমরা খিদে পাওয়া বলি বা আমরা তেষ্টা পাওয়া বলি, কবিতাও একদম কিন্তু মানুষের পায়। তো তখন যদি সঠিক সময় না হয়, আমাদের হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ত্রুটির দাদাকে কারণে। মানে ছাড়তে হয়েছে। তো আচ্ছা। দাদা যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, তো অবশ্যই তাকে বলবো, অসংখ্য আমাদের
প্রোগ্রামের তরফ থেকে। তো দেখো ভাগ্যশ্রী, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে দাদা তো অবশ্যই আমাদের একটা সুন্দর একটা আমেজ সকাল। তৈরি করে দিয়ে গেল, সকাল তৈরি করে দিয়ে গেল। তো দর্শক বন্ধু যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো, আপনাদের বাচ্চা যদি কবিতা নিয়ে খুব উৎসাহিত থাকে, তাকে সেই উৎসাহটা আপনি আরো প্রদান করুন যাতে সে কবিতা লিখতে পারে। কারণ কবিতা লেখা এটা কিন্তু অবশ্যই যেমন আমাদের বাংলা সংস্কৃতির একটা একদম। খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটা হচ্ছে মানে সেক্ষেত্রে তুমি যদি কবিতা লেখো বা তাহলে কি হচ্ছে, তুমি একটা ভাষা জ্ঞান থেকে শুরু করে সবকিছুর দিক থেকে তুমি কিন্তু একটা ভালো অনুভূতি পাচ্ছ ভাগ্যশ্রী। একদমই। যেটা আমাদের আজকে বিষয় ছিল চড়ুই ভাতি নিয়ে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দাদা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল যে ভালোবাসাটা কবিতার প্রতি তার কত ছোটবেলা থেকে আছে, বা কতটা আবেগের সাথে সমস্ত পুরো অনুষ্ঠানটাই কিন্তু তিনি প্রথম থেকে একদম আবেগটা কিন্তু প্রকাশ করেছে আমাদের সামনে। আর নোয়েল দেখো, আহ, দাদা কিন্তু প্রত্যেকটা কবিতা কিন্তু তার নিজের লেখা কবিতাগুলো পাঠ করেছে। তো এক্ষেত্রে আমরা বলবো দাদা অসংখ্য ধন্যবাদ তোমার, তুমি যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকো আরো এইভাবে এগিয়ে চলো, আরো আরো বেশি দূরে আমরা দেখতে চাই তোমাকে, এইভাবেই থেকো। আর করোনা মহামারীর মধ্যে দিয়ে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, কবিতা নিয়ে ভালো থেকো। আচ্ছা নোয়েল, যেটা আমরা বলছিলাম চড়ুই ভাতি নিয়ে, চড়ুই ভাতি দেখো এই সময় দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় যে এই যে পিকনিক স্পট বা পিকনিক স্পটে যারা দায়িত্বে আছেন বা তারা কোথাও একটা ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে তারা ঠিকঠাক এই বছরে বা এই বছরের জন্য, সিজনটায় হ্যাঁ। ঠিকঠাক ভাবে আর্থিক অনুকূলটা ঠিকঠাক হচ্ছে না তাদের। তারা কোথাও গিয়ে মনে হচ্ছে যে হয়তো এই বছরটা তাদের জন্য এরকম ভাবেই একটা মহামারীর আকারেই যাবে। তারা হয়তো ভাবছেন যে হয়তো এইভাবেই তাদের এই বছরটা আচ্ছা আমরা আরেকবার ধরে নিচ্ছি আমাদের শিল্পীকে, হয়তো কোনো কারণে কেটে গেছিল যান্ত্রিক ত্রুটির জন্য। সেটা যোগাযোগ হলে অবশ্যই আমরা আমরা আরেকবার নিয়ে হ্যাঁ। নিচ্ছি দাদাকে। তো দেখো তুমি আস্তে আস্তে অবশ্যই আমরা আলোচনা করে নিচ্ছি। তো সেক্ষেত্রে দেখো তুমি যেটা বলছিলে ভাগ্যশ্রী, অবশ্যই দেখো পিকনিক স্পট খোঁজার মধ্যেও একদম। কিন্তু একটা খুব সুন্দর অনুভূতি আছে এবছর। অবশ্যই যারা পিকনিক করে থাকেন বা পিকনিক আয়োজন যারা করে থাকে তারা অবশ্যই এবছর একটু ঘাটতির মধ্যে আছে। তো সেক্ষেত্রে দেখো ভাগ্যশ্রী, বন্ধুদের সঙ্গে পিকনিক যাওয়া মানে তুমি দেখো পিকনিক স্পট খোঁজা, এই ব্যাপারটা কিন্তু একটা আলাদাই আমেজ। ধরো তুমি জমজমাটি ব্যাপার যেটা বলছিলাম। অবশ্যই, তো সেক্ষেত্রে আমাদের দাদার সঙ্গে আরেকবারও যোগাযোগ স্থাপন করে করতে নিচ্ছি। পেরেছি আমরা। দাদা, আমরা খুব দুঃখিত যে কোনো একটা কারণে হয়তো তোমাকে ছেড়ে দিতে হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দাদার থেকে আরেকটু কিছু জেনে নেব অবশ্যই। তো সেক্ষেত্রে দাদা আপনাকে যেটা দাদা থেকে আমরা কি করছিলাম ভাগ্যশ্রী, যে আচ্ছা, অবশ্যই হ্যাঁ। দেখো আমি যেটা জিজ্ঞেস করছিলাম দাদাকে যে মানে কবিতা লেখার কোনটা সঠিক সময়, কবিতা লেখার কোনটা, তুমি যেমন আমাদের অনুষ্ঠানের শুরুতেই বললে যে যখন খুব কবিতা পায়, তো এই কথাটা আমার খুব মানে ভালো লাগলো যে আমাদের যেমন খিদে পায়, পিপাসা পায়, সেরকম কবিতাও পায় অবশ্যই। তো সেটা যদি সঠিক সময় না হয়ে থাকে তাহলে তুমি কি বলবে, যারা ধরো তোমার থেকে যদি ইন্সপিরেশন নেয় যে কবিতা লিখবো, তো কখন কবিতা লেখার সঠিক সময় বলে তুমি মনে করো? দেখো, কবিতা লেখার কোনো নির্দিষ্ট তো কোনো সময় হয় না। কারণ এটা কোনো রকম কোনো কোনো দায়বদ্ধতা থেকে আসে না। প্রথম কথা, এটা কবির মনের ভেতরের কিছু কথা, যেটা কবি উতরে দেয় তার তার কবিতার খাতায় হতে পারে বা যে কোনো জায়গায়। তবে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথাটা আমি আবারও বলবো, যে উনি বারবার করে বলেছিলেন যে দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন রিকালেক্টেড ফ্রম ট্রাঙ্কুইলিটি। অর্থাৎ ফর এক্সাম্পল আমি বলি যে একটা একটা পাত্রে যদি আমরা অনবরত জল ঢালতে থাকি, জলটা তো একটা সময় উপচে পড়বে। ঠিক একই রকম ভাবে আমরা যদি আমাদের ভাবনাগুলোকে একটা পাত্রে রাখি, সেই ভাবনাটা উপচে পড়বে। বাইরে যে অংশটা জল পড়ে আছে, অর্থাৎ বাইরে যে জলটা পড়ে আছে, পাত্রের বাইরে যে ভাবনাটুকু পড়ে আছে, সেই ভাবনাটুকুই কবিতা। পাত্রের ভেতরের জলটা না, পাত্রের ভেতরের ভাবনাটা নাই। একজন যে লিখতে চাইছে, যে নতুন ভাবে লিখতে চায়, তাকে ভাবতে হবে, তাকে জানতে হবে, তাকে অনেক পড়তে হবে। খুব ভালো একজন লেখক হতে গেলে খুব ভালো একজন পাঠক হতে হয়, আমরা জানি। সম্ভবত এটা সুনীল বাবু বলেছিলেন যে খুব ভালো লেখক হতে গেলে তোমাকে খুব ভালো আগে পাঠক হতে হবে। অনেক পড়ার পর, অনেক ভাবনার পর যদি তার মনে হয় যে তার ভাবনাগুলো এবার উপচে পড়ছে, আমার মনে হয় সেই সময়টাই হচ্ছে কবিতা লেখার শুভ সময়, তার আগে।
দেখো আমরা ভাগ্যশ্রী যেটা বুঝতে পারলাম দাদা কথা থেকে যে অনেক ভাবনা চিন্তার পরে কিন্তু আমরা একটা কবিতা সেটাকে ভাষাটাকে আমরা কবিতা রূপ দিই। দেখো আমাদের অনেক সময় মনে হয় যে আমরা এই জিনিসটাকে দেখলাম, যদি আমরা এটা নিয়ে একটা কবিতা লিখতে পারি, আমরা অনেক সময় রাস্তাঘাটে মনে হয় দেয়, কিন্তু যখন তুমি খাতা কলম নিয়ে বসবে ভাগ্যশ্রী তখন কিন্তু তোমার মনে হবে না যে মানে আমরা সেই ব্যাপারটা নিয়ে সেরকম ভাষা জ্ঞান অর্জন করতে পারছি। একদমই। তো দেখো ভাগ্যশ্রী আমাদের যেহেতু সময় একদমই কম, সেহেতু আমাদের দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তো অনুষ্ঠানে বা শেষের মুহূর্তে চলে এসেছে একদম, তো তোমাকেও ছাড়তে হচ্ছে। অবশ্যই ইচ্ছা আমরা ভবিষ্যতে করছে না, চাইবো কিন্তু তুমি অবশ্যই আবার আমাদের সঙ্গে যোগাযোগ একদমই করো। ছাড়ার একদম ইচ্ছা করছে না, তোমার তবুও এত ছাড়তেই। সুন্দর আবেগ দেখে। তো অবশ্যই যাই অবশ্যই, হোক, আমারও খুবই ছাড়তে ভালো লাগলো, হচ্ছে। খুবই ভালো লাগলো। ওকে ঠিক দাদা আছে। ধন্যবাদ, অসংখ্য এক্সপ্রেস ধন্যবাদ। নিউজের তরফ থেকে দাদা, অসংখ্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, তোমাকে। অনেক অনেক। তো দেখো ভাগ্যশ্রী আমাদের দাদা তো আরেকবার আমার খুব ভালো লাগলো যে আরেকবার আমরা যোগাযোগ স্থাপন করতে পারলাম কোনো যাই হোক। দেখো ভাগ্যশ্রী, তো আমরা যেটা বলছিলাম যে বনভোজনের পিকনিক নিয়ে স্পট নিয়ে যে আলোচনা করছিলাম, দেখো ভাগ্যশ্রী যে ধরো বন্ধুদের মধ্যে কি হয় যে ধরো কাউকে তুমি বলে দিলে যে তুই গিয়ে স্পটটা দেখে নিবি, তো সে হয়তো সকালবেলা কোনো কারণে উঠতে পারলো না বা তখন ধরো তার উপর একটা দোষারোপ করা, সব বন্ধুরা তখন তার উপর একটা মানে ঝামেলা তৈরি করবে। এই জিনিসগুলো তো আমরা তারপর মজাদার অবশ্যই ঘটনা, একদম। বাড়ি ফেরার সময় তার সঙ্গে আবার একটা আলাদা মিলমিশ তৈরি করা, এই জিনিসগুলো তো আছেই আমাদের ভাগ্যশ্রী। দেখো শীতের সোনালী সকাল আর রূপালী বিকেল দুটোই কিন্তু আমাদের মনে একটা আলাদাই অনুভূতি দিয়ে যায়। তো আমাদের আড্ডা চলতেই থাকবে। আজকের অনুষ্ঠান একদম শেষের পর্বে চলে এসেছি নোয়েল। আমরা দর্শক বন্ধুদের বলতে চাইবো, করোনা মহামারীর মধ্যে চড়ুইভাতি নিশ্চয়ই যান আপনারা, তবে সরকারি স্বাস্থ্যবিধির সমস্ত কিছু মেনে স্যানিটাইজ করুন 20 মিনিট পর পর। আর সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আপনারা নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না। করোনা কাল তো চলতেই থাকবে, কারণ এটা অন্যান্য রোগের মতো চলে যাওয়ার মতো নয়, থেকেই যাবে। তো তার মধ্যেও আপনারা চার দেওয়ালের মধ্যে কখনোই থাকতে পারবেন না। কারণ একটু দেখো স্বাভাবিক বাইরের ভাবে মানুষ পরিবেশ, চার দেয়ালের মধ্যে থাকতেই পারবে না, স্বাভাবিক। তো সেক্ষেত্রে এটাই বলার যে সমস্ত সরকারি নিয়মাবলী মেনে বাড়ির থেকে বেরোন, এবং অবশ্যই যখনই কোথাও বাইরে যাচ্ছেন, বাইরের থেকে ঘরে আসছেন, স্যানিটাইজার যদি নাও থাকে সাবান দিয়ে ভালোভাবে হাত পা ধুন, এবং অবশ্যই প্রত্যেক দিন নিজেকে পরিষ্কার রাখার যতটা সম্ভব চেষ্টা করুন। হাইজিন মেনটেন রাখুন। আর অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি গুড মর্নিং এক্সপ্রেসের তরফ থেকে। সকলকে শুভ সকাল। আর অনুষ্ঠান এখানেই শেষ করছি আমরা নোয়েল। তাহলে আমরা এখানেই শেষ করছি হ্যাঁ আজকের অবশ্যই, অনুষ্ঠান। সেক্ষেত্রে দেখো অবশ্যই আমাদের শেষ করতেই হবে, সময় একদম সময় কম। একদমই নেই। অবশ্যই কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্যাপার নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।